তানরা আজকেই বাড়ি ফিরবে। তান মানে তো তানজিম। তুর্য বাড়ি ফিরবে তাহলে এত বছর পরে। আসলেই কি? নৌমি কি ভুল শুনল? তাফসিফ কণ্ঠে উচ্চশ্বাস। নৌমিকে ঠিক রাখতে পারল না। টেবিলের একপাশে আঁকড়ে ধরল বাঁ হাত। কেমন জানি শক্তি ফুরিয়ে গেছে মনে হচ্ছে ওর। এমন তো হওয়ার কথা নয়, তবে কেন? ভাবিমণি শুনছো? হ্যালো। শুনছি। কি বলবে? আবার বলো। শুনিনি। ঠিকঠাক ভুল শুনলো কিনা তাই যাচাই করতে আবারও প্রশ্নটি করলো। তাফসিফ হেসে হেসে বলে, তান্দাব আজকে বাড়ি আসবে বলছে। আম্মু তো শোনার পর থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না তান্ডা বাড়ি ফেরার জন্য রাজি হয়েছে। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, সাথে তোমার বান্ধবীকেও নিয়ে এসো। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবে বলে কল কাটলো তাসফি। নৌমি হাত সাফ করতে লাগলো। এতদিন তো ও চাইতো মানুষটা বাড়ি ফিরুক, অথচ আজ ফিরেছে। তাহলে এমন লাগছে কেন? আয়রা নৌমিকে খেয়াল করেছিল এতক্ষণ। ও গতিবিধি লক্ষ্য করে বলে, কি হয়েছে নৌমি? হাঁটু করে এমন লাগছে কেন তোমার? তুর্য বাড়ি ফিরেছে আজ। বহু কণ্ঠে কথাগুলো আওড়ালো নৌমি। আয়রা আজকে অনেকবার পর অবাক হচ্ছে খালি। ও খানিকটা বুঝতে পারল নৌমির মনের অবস্থাটা। এক হাতে নৌমির ডান হাত পুরো নিয়ে বলে, রিল্যাক্স নৌমি, এত হাইপাই হওয়ার প্রয়োজন নেই। তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তার তো আশারই ছিল একদিন না একদিন তোমারই তো ভালো হলো, তাই না? 5টা বছর সম্পর্ক ভার তুমি একা টেনেছো। এখন তোমার হাজবেন্ডের কাছে অভিযোগ তোলার সুযোগ পাবে। নিজেকে সামলাও নৌমি, একদম দুর্বল হবে না তার সামনে। বি স্ট্রং। আয়রার কথা হয়তো কাজ হলো। নৌমি খানিকটা শান্ত হলো হয়, নিজেকে সমাচালনার চেষ্টা চালায়। পাশ থেকে পানি উঠিয়ে মুখে ঢোক দিয়ে বলে, আমি ঠিক আছি, এখন বাসায় যাব। তুমিও চলো, আম্মু যেতে বলেছে তোমায়। আয়রা হাসলো, রাজি হলো না যেতে। এমন একটা মুহূর্তেও গিয়ে কি করবে এখানে? তারপর বান্ধবীর বরের উপরও ক্রাশ খেয়েছে, এজন্য তো শোক পালন করতে হবে এইটুকু। যতই হোক অনেকদিন পর ক্রাশ ছিল, একটু মন খারাপ লাগছে। আয়রা কোনো মতে যখন রাজি না হলো তখন নৌমি হাল ছেড়ে দেয়। একাই রওনা হয় বাড়ির পথে। যেতে যেতে নিজেই নিজেকে বুঝতে দেয় যাতে নিজের ভাঙুক সত্তা প্রকাশ না হয় তুর্যর সামনে। ওকে কঠোর হতে হবেই। বাসায় পৌঁছতে ওর 2:30 বেজে গেছে। এত জ্যাম রাস্তায়, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থেকে ভীষণ দুর্বল হয়ে পড়েছে ওর শরীরটা। ড্রয়িং রুমে আসতেই তাফসিফ দেখার মেলে বসে বসে টিভি দেখছে। ও তাফসিফের দিকে এগিয়ে যায়। সোফায় বসতেই তাফসিফ চোখ পড়ে ওর দিকে। অবশেষে আসলে তাহলে? কতক্ষণ ধরে ওয়েট করছি। তোমরা আমি তোমার বান্ধবী আসেনি? রাস্তায় প্রচুর জ্যাম তাসুন। তোমার ফোন পেয়েই রওনা দিয়েছি। আয়ুর জরুরি কাজ আছে তাই আসেনি। বলেছে পরে এক সময় আসবে। ও দাঁড়াও, শরবত নিয়ে আসি। নিশ্চয় তেষ্টা পেয়েছে বলেই চলে যায় রান্নাঘরে। নৌমি কিছু বলে না। ওর বাড়ির বউ হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে ওর। তবে এ বাড়ির ছেলে স্ত্রী হিসেবে নয়, মাথা মমতা নিয়েও স্পর্শ পেয়েছে ভাবনা অবসান ঘটায়ও। মিসেস মিসেস তুলি দাঁড়িয়ে আছে ওর পাশে, হাতে লেবুর শরবত। ইশারা করলো গ্লাসটি নিতে। বাধ্য মেয়ের মতো গ্লাসটি নিয়ে শরবতটুকু খেলো। গা গরম, বাহিরে শরবতটুকু প্রয়োজন ছিল ভীষণ। মিসেস তুলি নৌমির পাশে বসে। তাপসিপ কাছে, নিশ্চয় শুনেছিস যে তুর্য ফিরবে? নৌমি মাথা নাড়িয়ে হাঁ বুঝাতে তিনি আবার বললেন, সময় এসেছে মা, সবকিছু ঠিক করে নেওয়ার। অনেক তো হলো, এবার একটা না একটা গতি হোক। তুর্য সাথে কথা বলে সব ঠিকঠাক করে নিস। আমি তো বাবা, সবাই বলবো। অনেক তো হলো। নৌমি হাসলো, এত সহজে কি সবকিছুই ঠিক হবে? যে পুরুষটা বিয়ে করেই চলে গেছে, খোঁজ নেয়নি বিবাহিত স্ত্রী, সে কি এখন মানবে ওকে? নৌমি নিজেকেও কি সবকিছু মেনে নিতে পারবে? এইসব কথা চেপে মিসেস তুলির হাত ধরে বলে, আম্মু, এতটাই কি সোজা সব ঠিক করার? 5 বছরে যা সমীকরণ মেনে নি তাই এক কথায় কিভাবে মিলবে? আপনার ছেলে তো আমার নাম পর্যন্ত শুনতে চায় না। আমি কিভাবে ঠিক করব সবটা?
আপনিই তো বলেন একটা সম্পর্ক তখনই সুন্দর যখন দুজনের প্রতি দুজনের বিশ্বাস ভালোবাসা থাকে। অথচ দেখুন আপনার ছেলে আর আমার সম্পর্ক শুধু বিয়ে নামক বন্ধনে আটকে আছে। সেখানে ভালোবাসা তো দূরের সাক্ষাৎও পর্যন্ত নেই। কিভাবে ঠিক হবে আমাদের সংসার? মিসেস তুলি চট করে উত্তর দিতে পারল না নৌমির কথায়। কী বাপ দিবে? সে মুখ রেখেছে তার ছেলে। মেয়েটার সাথে তো তারা কম অন্যায় করেনি। নিজের ছেলের জন্য মেয়েটাকে তো কম অপমান সহ্য করতেও হয়নি, হচ্ছে না। তবুও আশা সব ঠিক হয়ে যাবে। ছেলেটা ঘরে ফিরে এই নিয়ে বৈঠক করতে হবে। অনেক হয়েছে, এর শেষ দেখেই ছাড়বে এবার। নবী বসা থেকে উঠে দাঁড়ায়। মিসেস তুলি থেকে উত্তর আসার ওর নেই। তিনি উত্তর দিতে পারবেও না। প্রশ্নের এক কথায় ও জানা। তাই বসে থাকা মানে নেই কোনো। কোনো রান্না বাকি আছে আম্মু? একা হাতে সব করতে হলো আপনাকে। আসলে রাস্তায় এত জ্যাম, যা বলার মতো না। নৌমি যে প্রসঙ্গ পাল্টাতে যাচ্ছে তা মিসেস তুলি বুঝতে পারল। মেয়েটা এসব কথা সহজেই বলতে চায় না। পুরনো ঘা সইতে করতে কেই বা চায়? তুই ফ্রেশ হয়ে আয়। সেই কখন বের হয়েছিস? আমরা সব করা শেষ। আম্মু একটা অনুরোধ করার খবরটা ঘরে পাঠাবে। খুব ক্লান্ত লাগছে আমার। নিচে নেমে খাওয়ার মতো এনার্জি নেই। নমি অজুহাত শুনে মিসেস তুলি হাসল। মেয়েটা যে তুর্যর সামনে পড়তে চায় না তা তিনি ভালোই বুঝতে পারছে। তবে মেনে নিলেন নৌমির কথা। নৌমি গুটিসুটি পায়ে সিঁড়ি বেয়ে চলে গেল দোতলায় নিজের বরাদ্দ রুমে। মিসেস তুলি শুধু চেয়ে দেখল ওর যাওয়া। এই অসম্ভব সুন্দরী মেয়েটার সাথে তারা খুব অন্যায় করেছে, তা ক্ষমা কিভাবে মেলাবে তারা? আম্মুর ডাক হয়ে এসেছে। এদিকে আসে তাফসির ডাকে। মিসেস তুলি ছুটল রান্নাঘরে। কত কাজ তার বাকি এখনো। কত বছর পরে ছেলেকে খাওয়াতে পারবে নিজ হাতের রান্না। নৌমি ঘুম ভাঙল মাগরিবের পর। সারাদিনে ক্লান্ত শরীরে বিছানা পেতেই গভীর ঘুমে দিয়েছিল, যার ফলে সন্ধ্যা ঠেকিয়ে ঘুম ভাঙল ওর। আর মুখে আর মোড়া ভেঙে বিছানা ছাড়তেই নিচ থেকে হইচই আর আওয়াজ আসলো। সকালে পুরো বাড়ি নীরব ছিল। তার এখন কোলাহলপূর্ণ। কারণ ওহো, তুর্য! এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল আজ তুর্যের ফেরার কথা। তার মানে কি তিনি এসে গেছে? ভাবতেই শরীর হিম হয়ে গেল, গলায় শুকিয়ে গেল ওর। জোর শ্বাস টেনে নিজে সামলিয়ে একাই বলে, নৌমি নিজেকে সামলাও। এত হাঁসফাঁস করার কি আছে? তুমি তো এমন নও। বি কন্ট্রিল বি স্ট্রং। একা একা বিড়বিড়িয়ে নিজেকে শান্ত করে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নেয়। সঙ্গে আসরের নামাজ কাজা পড়ে নেয়। ঘড়ির দেওয়ালে তখন ৬টা ৩৫। না, এখন রুম থেকে বের হওয়া উচিত। এভাবে তো আর ঘরবন্দি হয়ে থাকা যাবে না। যতই যাই হোক এই বাড়ির বউ বলে কথা। এভাবে ঘরে বসে থাকাটা নিশ্চয় দৃষ্টিকাটুক লাগছে। পুরো মাথায় ওড়না ভালো করে পেঁচিয়ে রুম থেকে বের হলো। ওকে যে ঘড়ির দেওয়ালে হয়েছে তাই এক ঘর পরেই ঘরখানা তুর্যর। সিঁড়ি দিয়ে নামতেই গেলেই ওই ঘরের সামনে দিয়ে যেতে হয়। তাই আস্তে ধীরে আশেপাশে চোখ বুলিয়ে সিঁড়ির দিকে আগলো। মনে মনে আল্লাহকে ডাকলো যাতে তুর্যর সামনে না পড়তে হয় ওকে। তবে খোদা বোধহয় এই যাত্রা ওর ডাক শুনল না। তুর্য ঘর পাশ করার সময়ই তুর্যর বাবাজি সম্মুখীন পড়তে হলো ওকে। আর দু কদম এগোলেই ধাক্কা কনফার্ম ছিল। লাস্ট মুহূর্তেই নৌমি নিজের ব্রেক করলন পেরেছিল বিধায় ধাক্কা লাগেনি। তুর্য ফোনের পায়ে চেয়ে কিছু একটা দেখছিল বিধায় আশপাশ খেয়াল করেনি প্রথম। পরে নিজের পাশে কোনো মানুষের উপস্থিত টের পেয়ে ফোন থেকে মাথা তোলে। ঘাড় ঘুরিয়ে চায় বাম পাশে। ওর বুকে বারবার একটা মেয়ে দাঁড়িয়ে চোখ বুজে। হয়তো ধাক্কার পর আকাঙ্ক্ষায় এমন রিয়াকশন। তুর্য বুঝলো কিন্তু তো এই রমণী আগে তো দেখেনি। ওড়না দিয়ে পুরো মাথা কভার করা পেশাধারীও বিহনীয় স্নিগ্ধ মুখের দিয়ে তাকিয়ে তুর্য মুগ্ধ হলো। নৌমি ধপ করে বুজে থাকা চোখ দুটো মেলাবে। চোখাচোখি হয়ে তুর্য নৌমি। একজনের চোখে মুগ্ধতা আর একজনের চোখে অস্থির। তুর্যর চোখে অন্যত্র ঘুরিয়ে নেয়। এভাবে অচেনা একটা মেয়ের দিকে হাবার মতো তাকিয়ে থাকা তো ওর রুলসের বাইরে।
রুচের বাইরে। নিজেকে শান্ত করে বলে, আপনি কে? আমি মানুষ। নৌমি তারা উত্তরে তুর্যর চোয়াল শক্ত হলো। চুনাপুটি মেয়ে হয়ে তুর্যর সাথে মশকরা। নৌমির কথা বলে থমথম খেয়ে গেল। ভুল করে মুখে ফসকে বের হয়ে গেছে। তুর্য এবার গম্ভীর কণ্ঠে বলে, আপনি আমার সাথে মাস্কারি করছেন কেন? আপনি কি আমায় বেয়াই? আপনার সাথে কি আমার মশকরা কোনো সম্পর্ক আছে? আপনি জিজ্ঞেস করেছেন আমি কে, তাই আমি বলেছি আমি মানুষ। নৌমি নিজের ভুলটা ধরা দিতে চায়নি, তবে তুর্য ছাড়া পাবলিক নয়। দাঁতে দাঁত চেপে বলে, আপনি যে মানুষ তা তো দেখতে পাচ্ছি। নিশ্চয় গরু ছাগল হলে এখানে থাকতেন না, গোয়াল ঘরেই থাকতেন। অপমান তবে সয়ে নিয়ে নইমি, যেহেতু ওর অমন ফাজলামো মার্কা কথাটা বলেছে, তাই অপমান না হয় একটু সয়ে নিল। মাঝে মধ্যে নীরব থাকা শ্রয়। চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে উদ্ধার হলো তুর্য। ফের বলে, নাম কি আপনার? আপনাকে চিনি বলে তো মনে হচ্ছে না। কে আপনি? নৌমি হাসি পেল তুর্যর কথায়। বলতে ইচ্ছে করলো, আমি আপনার সেই স্ত্রী যাকে বিয়ের আসরে ফেলে চলে এসেছিলেন, যাকে ভরা সমাজের অপমানের সম্মুখীন করেছিলেন। আমি সেই। তবে এসব কথার ইচ্ছে হলো না। ও এখান থেকে চলে যেতে পারলেই বাঁচে। তাই ছোট করে বলে, নৌমি বলে আর দাঁড়ায় না, বড় বড় কদম ফেলে চলে যায় ওখান থেকে। তবে তুর্য দাঁড়িয়ে রয় একই জায়গায়। আজ মেয়ে তো পরিচয় দিল, কি এমন হতো শুধু নাম বলেও চিনবে নাকি? ঠোঁট কামড়ে ভাবে নমি, কে উনি? কি করছে তার এর বাড়িতে? ঘরে বউ যদি এতটাই দায়িত্ব জ্ঞানহীন হয়, তাহলে তো কোনো পুরুষই ঘর মানবে না। একে তো ছেলেটা এই মেয়েটাকে বিয়ের জন্য রাজি ছিল না, তবুও জোর করে বিয়ে দিয়ে ছোট বউ ছেলেটাকে ঘর ছাড়া করলো। এখন স্বামী ফিরেছে, কই একটু স্বামীর আশেপাশে থাকবে তা না, তিনি ঘরে ঘরে বসে আছে ঢং। বসার ঘর থেকে এমন কথায় নৌমির সিঁড়িতে থমকে দাঁড়ায়। এসব দোষ ওর ঘাড়ে এখন। আদর কি এখানেই ওর দোষ আছে? তুর্যর সামনে গিয়ে বেহায়ার মতো যদি বলতো, স্বামী আমি আপনার স্ত্রী, এমন বললে ভালো হতো বোধহয়। ভালো লাগতে না ওর। দাদি শাশুড়ি বোন বরাবরই ওকে পছন্দ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। তবে তার সয়ে যাওয়া কিন্তু তুর্য চলে যাওয়াতে ওকে দায়ী বানানোর অপবাদ মানতে পারবে না। কিছু না করার কথা শুনতে হয় ওকে বারবার। আপনি পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? নিজেও নামবেন না, আর অন্যকেও না নামাতে দেওয়া ইচ্ছে হচ্ছে না নাকি? তুর্যর কথায় চমকে ওঠে নমি। ভাবনার সমাপ্তি ঘটিয়ে পাশে দাঁড়িয়ে সরে দাঁড়ায়। নিচে নামার ইচ্ছেটুকুও হারিয়ে ফেলেছে, তবে না নেমেও তো উপায় নেই। তুর্য ঘাড় বাঁকা করে একবার দেখে নেয় নৌমিকে। এত কথা তো বলো, অথচ মেয়েটা কিছুই বলছে না। কে? মিসেস তুলি। চোখে যা সিঁড়ির পানে। তুর্য আর নৌমিকে একসাথে দেখে অবাক হয়, সাথে খুশিও। ইস, কি সুন্দর লাগছে দুজনের একসাথে। এবার সব ঠিক হলেই তার শান্তি। নৌমি এবার তুর্যকে অনুরোধ করে বলে, আপনি এখন পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? নামতে না চাইলে ঘরে গিয়ে বসে থাকুন। তবুও অন্যকে নিচে যাওয়ার পথ ছেড়ে দিয়ে তুর্য বেশ অবাক হয়। এই মেয়ে ওকে এভাবে বলছে? একজন সেনাবাহিনী ক্যাপ্টেনের সাথে এমন ব্যবহার! যার কথায় বাকিরা কাঁপে, তাকে এভাবে ব্যঙ্গ করছে এই চুনাপুটি। ও জানে তুর্যর পাওয়ার সম্পর্কে। জানলে নিশ্চয় এমন ব্যবহার করার সাহস পেত না। মনের কথা মনেই থাকে তুর্যর। নৌমির পাশ কাটিয়ে নিচে নেমে যায়। পিছন থেকে তুর্য একা একা বিড়বিড়ায়, বেয়াদব মেয়ে। নৌমি বসার ঘরে আসতেই ওর দাদি শাশুড়ি ডাক দেয় ওকে। নৌমি, তোর চোখ মুখের অবস্থা এমন কেন বোন? দুদিনেই কেমন হয়ে গেছিস? এত শুকিয়ে গেছিস কেন? বৌমা, তুমি ওকে খাওয়াওনি ঠিক করে? আমি 2 দিন বাড়িতে ছিলাম না, এর মধ্যেই মেয়েটা এত শুকিয়ে গেছে। হাফসা খাতুনের কথায় তাফসিত মেহবান মিটমিট হাসে, আর নৌমির চোখজোড়া বড়সড় হয়ে যায়। এই শুকিয়ে গেছে? নিজেকে তো হাতির মতো হয় ওর। হাফসা খাতুন ওকে এত খাওয়ায়। বোনের আধিক্যেতার মুখ বাঁকা হাফসা খাতুনের বোন রিমা খাতুন। নৌমি তার মোটেও সহ্য হয় না। না দাদু, আমি তো একদম ফিটফাট আছি। কদিন পর দেখছো তো, তাই এমন লাগছে। হাফসা নিজের পাশে টেনে
বসায় ওকে। কানের কাছে ফিসফিস করে, "দাদু ভাইয়ের সাথে দেখা হয়েছে? কথা বলেছিস ওর সাথে?" নমির মাথা নাড়িয়ে হা বুঝাতে হাফসা মুখে হাসি ফোটে। কিছু বলবে তার আগেই পায়ের শব্দ পিছনে ফেরে। তুর্য এতক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে ছিল, এখন এত নামছে তারই শব্দ হচ্ছে। নমিও পিছনে ফেরে। আগাগোড়া কালো পোশাকে সুদর্শন পুরুষটির দিকে না চাইতেও চোখ যায় ওর। মনে হয় এই পুরুষটি তো ওর, কিন্তু না, সবকিছুই তো তাড়াতাড়ি ঠিক করলে হবে না। অনেক বোঝার পর বাকি যে তুর্য সোফায় এসে বসে নমির সামনে। সামনে সোফায় ওকে দেখেই মিস তুলি ছুটল রান্নাঘরে ছেলের পছন্দের কফি আনতে। হাফসা তুর্যর প্রাণের চেয়ে আফসোসের সারে বলে, "এত অভিমান তোর দাদুভাই! নিজের দাদার মৃত্যুর সময় পর্যন্ত আসলো না। তখন একটা মিশনে ছিলাম দাদিমা। সেটা তো জানোই। বাড়ি না ফেরার কারণ আলাদা করে বলতে হবে আবারও।" নমি মাথা নিচু করে বসে থাকে। তুর্যের কথায় এবার নিজেকে দায়ী মনে হচ্ছে ওর জন্য। এবার বাড়ির ছেলে ঘরে ছাড়া হয়েছে অজান্তেই একজনের বাড়ি। পরিবার থেকে দূরে সরার কারণ হলো মিসেস তুলি কফি করে নিয়ে দিল তুর্যকে। নৌমিকে বলে, "কিছু খাবি মা? ভাতটাও তো খেলি না ঠিকঠাক। কিছু বানিয়ে দেবো? ও কি ছোট খুকি যে ওকে সব কিছু তৈরি করে দিতে হবে? হাত নেই ওর? বৌমা, ওকে তোমরা মাথায় তুলো না তো।" রিমা খাতুনের কথায় নমি ঠোঁট চেপে নিজেকে শান্ত রাখে। ও চায় না মুখ ফসকে কিছু বলে বৃদ্ধা অসম্মান করতে। তবে চুপ থাকে না হাফসা খাতুন। নৌমিকে সে খুব ভালোবাসে। ভালোবেসেই তো নিজের নাতির জন্য বউ হিসেবে পছন্দ করেছে। আপা, আপা, তোমার নৌমিকে নিয়ে সমস্যা কোনো এত? বলো তো কি ক্ষতি করেছে ও? সবসময় ওকে কেন এত কথা শোনাও তুমি? কারণ ওর জন্যই তুর্য বাড়ি ছাড়া হয়েছিল। কিভাবে পারিস এই মেয়েটাকে এত মাথায় তুলতে? ওকে দেখলেই মেজাজ গরম হয়ে যায় আমার। তুর্য নৌমিকে হাতে পায়ে এড়িয়ে ভাবছিল, তবে বড় দাদির কথাই টান কবে। নৌমির জন্য বাড়ি ছেড়েছিল ও, তাহলে কি এই মেয়ের সাথেই ওর বিয়ে? গম্ভীর চোখে নৌমিকে দেখে সংশয় দূর করতে মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করে, "আম্মি, নৌমি কে হয় আমাদের পরিবারে?" বড় দাদি এইসব কি বলছে? নৌমি এবার কান্না পাচ্ছে। নিজেকে নিয়ে এত ঝামেলা সহ্য হচ্ছে না ওর। পালিয়ে যেতে ইচ্ছে হচ্ছে কোথাও। হাফসা খাতুন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, "তোমার বউ হয় ও। নৌমির সাথে তোমার বিয়ে হয়েছিল 5 বছর আগে।" তুর্য কিছুটা ধাক্কা খেয়েও নিজেকে সামলিয়ে নেয়। নৌমি তাহলে ওর বিবাহিত স্ত্রী? এই চুনাপুটির সাথেই ওর বিয়ে দিয়েছিল ওর পরিবার? এবার ভালো করে পরখ করে নৌমিকে। দেখতে মাশাআল্লাহ, তবে তারা স্বভাবের কিছুটা না পরিবারের পছন্দ আছে বলতে হয়। ভালো করেই দেখে নেয় 5 বছরের আগের বউকে, যাকে এর আগেও দেখা হয়নি ভালো করে। নৌমি আর চোখে তুর্যর এক পলক দেখতে গিয়ে চোখাচোখি হয় ওদের আবারও। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয় নমি। ঢং যেই শুনল ওর ওনার বিয়ে করা বউ, সেই কেমন করে তাকিয়ে আছে দেখো। আগে দুঃখে ভেঙচি দেখায় তুর্যকে। নমি প্রাণের চেয়েই কফি কাপে চুমুক দিচ্ছিল তুর্য। হঠাৎ ভেঙচি কাটায় ওর কাশি উঠে যায়। সকালে ব্যস্ত হয়ে পড় তুর্যকে নিয়ে। এ সুযোগে নমি উঠে পড়ে ওখান থেকে। নিজের রুমের দিকে পা বাড়াতে তুর্য নিজেকে সামলে ডেকে ওঠে, "এই মেয়ে দাঁড়াও, নমি দাঁড়াও।" তবে পিছনে ফেরে না। পুরুষটা কণ্ঠ এমন কেন? নৌমিকে কেমন এলোমেলো করে দেয়। তুর্য নিজ থেকেই এগিয়ে আসে। এক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়ায় নৌমির পাশে। বাকিটা ওদের দিকে তাকিয়ে আছে। বর্তমান তুর্য নৌমিকে নিয়েই যত উৎকণ্ঠা। "তোমার সাথেই তাহলে আমার বিয়ে হয়েছিল?" নৌমি হাসে তাচ্ছিল্যের হাসি। অবশেষে জানার ইচ্ছে হলো নিজের বউকে নিয়ে। তবে কোনো কিছু তোয়াক্কা না করেই পিছু ফিরে সরাসরি চোখ রাখে তুর্যর চোখে। কিছুটা তেজ মিশ্রিত কণ্ঠে বলে, "আপনার স্ত্রী হতে যাব কেন? আমি তো সেই পুরুষটার স্ত্রী যে বিয়ের আসরে বউ ফেলে পালায়। সেই পুরুষের স্ত্রী আমি, যে তার সদ্য বিবাহিত বউয়ের মুখ পর্যন্ত দেখে না, নাম পর্যন্তও জানে না। ছোট মেয়েটার উপর চওড়া হওয়া মানুষের মাঝে ফেলে চলে আসা পুরুষটির স্ত্রী আমি। 5 বছরে একবারও খোঁজ না নেওয়া, বেঁচে আছি না মরে গেছি এইসব বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ না দেখানো পুরুষটির স্ত্রী আমি। আপনি কি সেই পুরুষ? তাহলে হ্যাঁ,
আমি আপনার স্ত্রী। এতদিনে জমানো কষ্টগুলোর উদ্যোগ দিতে ইচ্ছে হলো ওর। তবে তা কি হয় সামান্য কটা বাক্য। কিছুটা হলেও এবার অভিযোগগুলো ছুঁড়তে পেরেছে ও তুর্যর দিকে। নমি কথাগুলো বলে আর দাঁড়ায় না। একটু ভাবে না ওর কথাগুলো কে কিভাবে নিবে। সোজা চলে যায় বরাদ্দকৃত রুমের দিকে। এগিয়ে উপস্থিত রিমা খাতুন বাদে সকলেই কিছুটা হলেও নমির কষ্ট বুঝলে কম তো সহ্য করেনি এ যাবৎ। রিমা খাতুন দাঁড়ায় কিডমিডিয়ে নৌমির উদ্দেশ্যে বলে, কি বেয়াদব মেয়ে রে বাবা, এমন চ্যাং 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 কথা বললে কি আর সংসার হয়? ঢং দেখে বাঁচি না। মেহেরাব নিজের নাতনির উপর বেয়াজ বিরক্ত, তাই তার উদ্দেশ্যে বলে, বেঁচে যখন আছো তাহলে তো দেখতেই হবে এমন ঢং। বলি কি, উম, নানিমা নানার কাছে চলে যাও, তাহলে আর ঢং দেখাতে হবে না। তোমায় নিজের নাতনির কথা। রিমা খাতুনের রেগে গেল। যে নাতনিকে এত ভালোবাসে সেই কিনা তাকে মরতে বলেছে। এতে তিনি এত ভালোবাসে। মেহু মুখ সামলে কথা বলো। মেহবা পাত্তা না দিয়ে তো সে ব্যস্ত হয়ে পড়ে তাফসিবের সাথে কথায়। মিসেস তুলি হেসে চলে গেল রান্নাঘরে। আর হাফসা সোফায় বসে নমি তুর্যর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ডুবছে। তুর্য পকেটে হাত গুঁজে চেয়ারে রইল নমির গরম পথে। নিজের করা ভুলের জন্য এত বছর ধরে যতটা না অনুতপ্ত হচ্ছিল, এখন নমি কটা কথায় তার চেয়েও দ্বিগুণ অপরাধবোধ জাগ্রত হলো তার মনে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে একা একাই বলে, এর এর মানে মিশনে থেকে বউ মানানোর মিশন বেশি জটিল হবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।